You are watching Step Presents Starbuzz. এইখানে লিড ইনভেস্টিগেটিং অফিসারটা মেয়ে এবং আরেকটা মেয়েকে নিয়ে গল্প। সো সব মিলিয়ে আমার কাছে তো দুর্দান্ত লেগেছে পুরো ঘটনাটা। আমার কাছে মনে হয়েছে যে মানুষ হলে গিয়ে আসলে সিনেমাটা এনজয় করবে, কারণ এখানে গান আছে, রোম্যান্স আছে, তারপর সাসপেন্স আছে, থ্রিল আছে। সো আমি পজিটিভ সিগন্যাল পাঠাতে পারি মানুষকে। তো একটা ব্রেইনের থেকে আরেকটা ব্রেইনে পজিটিভ সিগন্যাল পাঠানো যায়। আমি চেষ্টা করব দর্শকের সাথে কমিউনিকেট করতে, হলে হলে যেতে। সো দেখা যাক যে দর্শক আসলে কিভাবে রেসপন্স করে। আমার মেয়ের সাথে আমার যে বন্ডিংটা, এটা নিয়েও আমাকে ব্যঙ্গ করেছে মানুষ। সো এখন আমার দেশপ্রেম নিয়ে ব্যঙ্গ করে। আমি তো যখন ইন্টার্নি শেষ করলাম তখন তো বিয়ে করে ফেললাম, বাচ্চা হয়ে গেল, তখন তো সাবানা হতে চেয়েছিলাম, ভবিষ্যতে চেম্বার দিতে চাই, বাট আমি আজীবন মানে অভিনয় করে যাব। তা আমার ইচ্ছাগুলো তো অদ্ভুত। আমি প্রডিউস করব সেই সব সিনেমা যেগুলো আমি দেখতে চাই। আমি এরকম সিনেমাও চাই যেটা ফেস্টিভ্যাল ঘুরেও আসবে, আবার বাংলাদেশের মানুষও দেখবে। আমার ইচ্ছা ছিল আমি হুমায়ুন আহমেদ স্যারের সাথে দেখা করব, তারপর আমার গল্পটা বলবো, তারপর আমি মরে যাব। আমি জানতাম না যে কানজের ফেস্টিভ্যালটা এত এত বড় কিছু। আমি শুধু জানতাম কানজ মানে হচ্ছে কাপড় পরে ঘুরে বেড়ানো, ঠিক আছে? ইয়া আল্লাহ, আমার 2টা হাজব্যান্ড, তো এখন কয়টা হাজব্যান্ডের নাম বলবো? অভিনয় আমি যেখানে করতে পারবো সেখানেই করব। আমাকে যদি এখনো ভালো স্ক্রিপ্ট নিয়ে আসে আমি অবশ্যই নাটক করব। না না, আপনাকে তো একটা ঘুষি দিবে, বলবে তুই বেশি জানিস, পাত্রী হিসেবেও চমৎকার, ও হচ্ছে পাত্রী হিসেবে ডেঞ্জারাস। চেষ্টা করে যেতে চাই যাতে ভালো অভিনয় করতে পারি এবং সুন্দর সুন্দর চরিত্র এক্সপ্লোর করতে পারি। অন্যের সাথে যারা কম্পিটিশন করে তারা আলটিমেটলি এন্ড হয় হচ্ছে জেলাসি দিয়ে, অথবা রিভেঞ্জ নিতে গিয়ে এমন কিছু করে যেটা তার নিজের জন্য ক্ষতি, অন্যের জন্য তো ক্ষতি অবশ্যই। যেই মানুষটা নিজেকে ভালোবাসে না, নিজেকে সম্মান করে না, সে আসলে অন্যকে ভালোবাসতেও পারে না, সম্মানও দিতে জানে না। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদের এই বিশেষ আয়োজনে আজকে আপনাদের সাথে রয়েছে আমি পান্থ আফজাল, এবং আমার সাথে রয়েছে আপনাদের অতি জনপ্রিয় একজন মানুষ, অতি নন্দিত একজন মানুষ, যাকে সবসময় আপনারা দেখতে চান, দেখতে থাকেন এবং ঈদের এই বিশেষ মুহূর্তগুলো শেয়ার করতে চান। তো আর দেরি নয়, স্টেপ প্রেজেন্টস স্টারবাজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পান্থ আফজাল এবং সাথে রয়েছে আজমির হক বাঁধন। কি খবর? খুব ভালো, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। মনে হয় ঈদ ঈদ লাগছে, মনে হচ্ছে যে ঈদ ঈদ তো শুরু হয়ে গেছে একদম। ঈদ কালকে না? আচ্ছা, কি ছাড়া ঈদ হয় না? হ্যাঁ, ঈদ কি ছাড়া হয় না, সম্পূর্ণ হয় না। ঈদ, হ্যাঁ। ঈদের চাঁদ। চাঁদ, চাঁদ তো গেল, তারপরে চাঁদ তো তুমি, আর আর বাকিটা বাকিটা ঈদের সময় আমাদের জামা কাপড় দরকার হয়। আমরা ছোটবেলা জামা কাপড় লুকিয়ে রাখতাম। আর একটা বিশেষ বিষয় রয়েছে। কি? গয়না, মেয়েদের জন্য তো গয়না লাগে, লাগে জুতো। একদম হ্যাঁ, এই যে স্টেপ প্রেজেন্স স্টারবাজ, জুতো ছাড়া কি ঈদ কমপ্লিট হবে? একদম না। মানে এই স্টেপের মানে জুতা পরার কি অভিজ্ঞতা রয়েছে? অনেক। আমি জাস্ট ঢুকে এখানে বলছিলাম, আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কখনো স্টেপের জুতা পরেছেন কিনা। তো আমি বললাম যে আমার রেগুলার আমি যেই স্যান্ডেল ইউজ করি সেটা স্টেপের, এবং সেটা গত 3-3.5 বছর তো মিনিমাম যে আমি রেগুলার ইউজে আমি স্টেপের স্যান্ডেল ইউজ করি। এবং যখন আমি ট্রাভেলও করি তখনও আমি ওই স্পঞ্জের যে স্যান্ডেলটা ওদের 2 ফিট তার পাওয়া যায়, ওইটা আমি পরে সব জায়গায় হাঁটাহাঁটি করি, অথবা স্নিকার্স পরি। এবার এই ঈদের আনন্দ বাড়ির জন্য একটা জুতা দেওয়া হবে নতুন। আচ্ছা বাঁধন, ঈদ তো শুরু হয়ে গেছে তাই না? এবং এই শুরুতে একটা বড় একটা ধামাকা তুমি দিচ্ছ, তোমার ছবি এশা মার্ডার, এবং যেটা অনেকে বলে নারী কেন্দ্রিক। হ্যাঁ, নারী কেন্দ্রিক, এবং তুমি নারী কেন্দ্রিক ছবি অনেকগুলো করেছো, যেটা বাংলাদেশে কিন্তু সম্ভব ছিল না, তুমি শুরু করেছো। থ্যাংক ইউ। এটা আসলে তোমার কাছে কেমন লাগছে? তুমি এই নারী কেন্দ্রিক ছবি দিয়ে একটা জায়গাটাকে সুগম করে দিয়েছো, এটা কতটা? এটা তো ভীষণ ভালো লাগার জায়গা। আর আমি এই সিনেমাটার ব্যাপারে একটু বলতে চাই, এটার কাস্টিং হওয়া থেকে শুরু করে। সেটা হচ্ছে যে যখন আসলে সানি সরোয়ার ভাই আমার কাছে এসছিলেন একটা স্ক্রিপ্ট নিয়ে, সেটা আরও 7-8 বছর আগে। তো সানি সরোয়ার ভাই সেখানে হচ্ছে যে নায়ক, তার অ্যাসিস্ট্যান্ট যে পুলিশটা, সেই অফিসারের জন্য আমাকে সে বলেছিল যে হ্যাঁ
বলেছিল যে কাস্ট করতে চান সে। তো তখন আমি তাকে বলেছিলাম যে ভাইয়া সব সময় কেন মেইন যে ইনভেস্টিগেটিং অফিসারটা সে কেন ছেলে হয়, সে কেন মেয়ে হয় না? তো যদি কখনো মেয়ে ইনভেস্টিগেটিং অফিসার হয় আপনি আমার কাছে আইসেন, আমি আপনার সাথে সিনেমা করব। তো 7-8 বছর পর সে আসলেই একটা মানে মেইন লিড ক্যারেক্টার নিয়ে আমার কাছে আসছে, যে এখানে লিড ইনভেস্টিগেটিং অফিসারটা মেয়ে এবং আরেকটা মেয়েকে নিয়ে গল্প। সো সব মিলিয়ে আমার কাছে তো দুর্দান্ত লেগেছে পুরো ঘটনাটা। আর ডেফিনেটলি আমি আসলে বলা শুরু করেছিলাম যে আমি নারী প্রধান গল্প করতে চাই, আমি নারী প্রধান গল্পেই কাজ করতে চাই, এটাকে প্রমোট করতে চাই। তো এটা বলা যত সহজ ছিল, করা তো তত সহজ না আসলে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে তো আসলে ওই অর্থে নারী প্রধান গল্পগুলো মানে প্রমোট করে না বা করে না, বা করলেও হিট হয় না, মানুষ দেখে না। সো তখন আমার কাছে মনে হলো যে আমি রেহানা করেছি কিন্তু আমি কমার্শিয়াল সিনেমাও করতে চাই। আমি চাই যে আমার ওই ট্যাগটা না থাকুক যে আমি শুধু রেহানা মারিয়াম নূরের মতো সিনেমাই করতে পারি, আমি যে আসলে এশা মার্ডারের মতো সিনেমাও করতে পারি, এটা আমি আসলে করে দেখতে চেয়েছিলাম। তো তারপরে তো ভাইয়ার সাথে কাজ করলাম, অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে আসলে এখন আছি। এখন কালকে তো আমার পরীক্ষার রেজাল্ট, ভীষণ ভয়ে আছি, নার্ভাস আছি, এক্সাইটেডও আছি। তো এখন দেখা যাক যে দর্শক আসলে কিভাবে রেসপন্স করে। এবং আমি যত জানি যে অনেক আগে থেকে বারবার বলছি এশা কবে মার্ডার কবে আসবে, মানে এই যে আগ্রহটা, যে তুমি বললে না যে মানুষ কি রেসপন্স কেমন করে, কিন্তু আগে থেকে তো শুরু হয়ে গেছে কাউন্টডাউন। হ্যাঁ, মানে এশা মার্ডার দেখার জন্য না অনেকেই আর আর মানুষ দেখে আসলে আশাহত হবে না এটুকু আমি বলতে পারি, কারণ গল্পটা আমি যখন পড়েছি তখনই আমার কাছে খুব ভালো লেগেছে। আর ছবিটাও আমি পুরোপুরি আবার দেখেছি শ্যুট হওয়ার পর। সো সেইটাও আমি দেখে আমার কাছে মনে হয়েছে যে মানুষ হলে গিয়ে আসলে সিনেমাটা এনজয় করবে, কারণ এখানে গান আছে, রোম্যান্স আছে, তারপর সাসপেন্স আছে, থ্রিল আছে। সো মানুষ লাইক করবে। মানুষের একটা বিশ্বাসের জায়গা থাকে যেটা বাঁধনের উপর সবার আছে, যে বলিউডের ছবি করে এসেছে কুফরিয়া এবং বারণ রেহানা মারিয়াম নূর, যেখানে কানে মানে মানুষের এত হিউজ রেসপন্স পেয়েছে, হ্যাঁ, যেটা মানে কান জয় বলে, কান জয় করে এখন তো কান জয় করছে। আদনান রাজীবেরটাও একটা বড় একটা বিষয়, আমি একটু ওই বিষয়টা শুনবো। তার আগে আমি বাঁধনে যে ড্রাগ ডিলারের ক্যারেক্টার করেছে, হ্যাঁ, বাঁধনে এখানে খুফিয়াতে অন্যরকম ক্যারেক্টার করেছে, মানে সুলতানার ক্যারেক্টার থেকে শুরু হ্যাঁ। করে প্রত্যেকটা চরিত্রের মধ্যে একটা কেমন যেন একটা থেকে একটা ছাড়িয়ে অন্যভাবে অন্য লেভেলে চলে গেছে। বাঁধনে কি মনে হয় যে আমার যা করার হয়ে গেছে, না আরো? না, না, এখনো তো মাত্র শুরু। আমি আরো অনেক ক্যারেক্টার এক্সপ্লোর করতে চাই। আমি যতদিন বেঁচে থাকবো আমি অভিনয় করতে চাই এবং আরো অনেক ধরনের ক্যারেক্টার করতে চাই, এবং যখন যেই এইজে থাকবো সেই এজের ক্যারেক্টার করতে চাই। মানে আমি আবার ওইটা চাই না যে আমি আসলে এখন আমি 41 বাট আমাকে দেখতে 20-র মতো লাগবে, বা আমি মনে করব যে আমার 20 ইয়ার্স এরকম এই ধরনের সাইকোপ্যাথ আমি না। আমি খুবই সাধারণ মানুষ, আমার যা বয়স আমি সেই অনুযায়ী মানে কাস্টিং হবে আমার, আমি সেই অনুযায়ী শ্যুট করব। কি কি করা হয়নি যা করার ইচ্ছে রয়েছে এমন? অনেক কিছু আমার মনে হয় যে আমার কত কত ক্যারেক্টার করার ইচ্ছা, আমি কত কত ক্যারেক্টার করতে চাই। বাট আমি একটা জিনিস বলতে চাই, মানে আমি খুব অবাক হয়ে যাই যে আসলে আমি এটা বিশ্বাস করি ম্যানিফেস্ট করা। সো আমি আমি পজিটিভ সিগন্যাল পাঠাতে পারি মানুষকে। তো একটা ব্রেইনের থেকে আরেকটা ব্রেইনে পজিটিভ সিগন্যাল পাঠানো যায়। তো এটা আমি বিশ্বাস করি, কারণ আমার সাথে যেই যেই জিনিসগুলো হয় সেটা খুবই মিরাকেলি হয়, এবং মনে হবে যে এটা এরকম করে হয়ে গেল, এটা আসলে এটা আল্লাহর রহম, এবং নেচার যে আছে, নেচার আসলে আমাকে এটা ফিরিয়ে দেয়। বিকজ এবং আমি আমি তোমাকে দেখবো যে তোমার মেয়ের বিষয়টা হ্যাঁ, কিভাবে জয় হয়ে গেলে, একদম। কান থেকে তুমি একটা বিশেষ একটা বিষয় নিয়ে আসলে। এখন লাইফে যে অনেক মানে দৌড়াদৌড়ি হচ্ছে, সেটাও কিন্তু একটা কমফোর্ট জোনে কিন্তু হচ্ছে, হ্যাঁ, সবকিছু হচ্ছে। তো এটা অবশ্যই সৌভাগ্যের বিষয়। ট্রু, আমরা লাকি আমি লাকি। লাকি। আমি একটু জানতে চাই যে এশা মার্ডার কর্মফল, এশা মার্ডার কর্মফল আসলে এতবার পেছানো হয়েছে কেন, কারণটা কি? প্রথমে তো আসলে শ্যুটটা শেষ করতে পারেনি। আমরা গত বছর ঈদে আসার কথা ছিল, বাট তখনও 3-4 দিন শ্যুট বাকি ছিল। সো তখন ওই শ্যুটটা তারা শেষ করতে পারেনি টাকার কারণে, আমাদের প্রোডিউসার চেঞ্জ হয়েছে অ্যান্ড এভরিথিং, এগুলোর জন্য করতে পারেনি। তারপরে এই বছর আবার কাজটা হলো, 3-4 দিন শ্যুট হলো, তারপরে তো পোস্ট প্রোডাকশন হলো, এখন সেন্সর সার্টিফিকেটও হয়ে গেছে। সো সব মিলিয়ে এখন রেডি, এবার ঈদেই তারা দিবে বলেছে। সো আমি সানি ভাইয়ের কাছে অনেক গ্রেটফুল যে ফিমেল লিডের একটা মানে সিনেমা ঈদে রিলিজ করার সাহস করেছেন। আমি সত্যি গ্রেটফুল। আচ্ছা, ছবি তো আসছে,
হলে হলে ঘোরা হবে একদম হ্যাঁ। ঈদের দিন থেকে। ঈদের দিন থেকে। আর টোটাল ঈদের ব্যস্ততা কেমন কাটবে আমার এইবার পরিবার সবকিছু মিলে? আমি এইবার পুরাপুরি সিনেমার নিয়ে বিজি থাকবো। আমার বাসায় তো আমার মা বাবা আছেন, আমার বাবা মার সাথে আমি থাকি। সো আমার মাই রান্না করে, আমরা সেটা খাওয়া দাওয়া করব, একটু হয়তো ঘুরবো, বাট আমি চেষ্টা করব দর্শকের সাথে কমিউনিকেট করতে, হলে হলে যেতে। সো দেখা যাক যে দর্শক আসলে কিভাবে রেসপন্স করে। আর নতুন কোনো কাজ কি ধরা হয়েছে কিনা? আমি মাস্টার নামে একটা সিনেমা শেষ করেছি, রেজওয়ান শাহরিয়ার সুমিতের। ওইটাও এই বছর রিলিজ ওর হবে। অভিজ্ঞতা তো চমৎকার। ওইটা তো চমৎকার। কি কি মানে অনেক অভিনয় শিল্পীরা অনেক হ্যাঁ। সমস্যার মধ্যে পড়েছিল। হ্যাঁ, কিন্তু ওইটা সুন্দর একটা সিনেমা, ওইটা খুব সুন্দর, আচ্ছা। খুবই খুবই সুন্দর একটা সিনেমা। আচ্ছা। আর তারপরে আরো 2টা সিনেমার কথা হচ্ছে, সো সামনে ওই 2টা কাজ করব, খুবই আচ্ছা। এক্সাইটেড আমি। বলে বলিউড প্রজেক্টের পরে হলিউড প্রজেক্ট আসুক, আমরা এটা চাই। হ্যাঁ, দোয়া করবেন অবশ্যই। আচ্ছা, এই যে ফেসবুকে একটা লেখা লিখেছিলেন, কি মর্মান্তিকভাবে নষ্ট হলো এক ঐতিহাসিক সুযোগ। আমি স্বপ্ন দেখেছিলাম একটি ভালো ন্যায়ের উপর গড়া দেশ, যেখানে থাকবে সততা, থাকবে আশার আলো, কিন্তু সেই স্বপ্ন এখন চূর্ণ বিচূর্ণ। মানে এই যে হতাশা হয়ে যাওয়া, আমি তো বাঁধনকে কখনো কিন্তু সাহসী দেখেছি, অলওয়েজ সাহসী একজন মানুষ, একজন প্রতিবাদী মানুষ ন্যায়ের পক্ষে। কিন্তু এই যে এই বিষয়টা একটু হতাশা, হালকা করে একটু হতাশা, আশা করি হতাশা থাকবে না, ঠিক হয়ে যাবে। ওই যে বললাম সত্য জানবে, কিন্তু এই বিষয়টা লেখার পক্ষে আমি একটু জানতে চাই। আসলে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে স্পিরিটটা নিয়ে আমরা মাঠে ছিলাম, আমি তো রাস্তায় ছিলাম, আমি তো দেখেছি আসলে কোন কোন শ্রেণীর মানুষরা রাস্তায় ছিল। আমরা সবাই কিন্তু একটা প্রচণ্ড স্বপ্ন নিয়ে, মানে ভীষণ বড় একটা স্বপ্ন নিয়ে আসলে আন্দোলনে নেমেছিলাম। হ্যাঁ, সো না, তো ওই স্বপ্নটা আসলে হয় না যে ওই স্বপ্নগুলো হয়তো বেশি দেখে ফেলেছিলাম, এটাও কিন্তু একটা ব্যাপার যে যখন আমরা বেশি বেশি আশা করে ফেলি তখন কিন্তু আমাদের কষ্ট বেশি হয়। তো এই সরকার যখন গঠন হয় এবং এই সরকারের যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, আমি ওনাদেরকে অনেককে পার্সোনালি চিনি এবং তারা অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তারা তাদের কাজটা করতে পারছেন না। এবং আমাদের এত বড় একটা সুযোগ ছিল এই দেশটাকে সুন্দর করার, সেই সুযোগটা আমার চোখের সামনে মনে হচ্ছে যে সেটা সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে, যার জন্য আমি এটা লিখেছি আসলে। না, বুঝতে পারছি, এবং তুমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে। মানে আমরাও তো দেশের জন্য, আমরাও তো এর সাথে ছিলাম। আশা করি ভালো কিছু হবে, দেখি হ্যাঁ, কি হয়, অবশ্যই। দেখি কি হয়। এখন ধরেন আবার দেশপ্রেম নিয়েও ধরেন অনেকে অনেক ব্যঙ্গ করে আমাকে নিয়ে, যে আমার মেয়ের সাথে আমার যে বন্ডিংটা, এটা নিয়েও আমাকে ব্যঙ্গ করেছে মানুষ। তো এখন আমার দেশপ্রেম নিয়ে ব্যঙ্গ করে। ওকে বললে কি আসে যায়? না না, আমার কিছু আসে যায় না। আমি বলছি যে মানুষ কত সিক, মানুষ কত অসুস্থ হতে পারে, যে মানে একটা ব্যাপার থাকে না যে আল্লাহ শুধু আপনার জন্য আল্লাহ নাই, ব্যাপারটা এরকম আর কি, যে তারা বিশ্বাস করতে চায় না যে যে আমাকে সৃষ্টি করেছে সে আপনাকেও সৃষ্টি করেছে। সো একার কারো কিছু না। হ্যাঁ, যেই দেশে আপনিও জন্মেছেন আমিও জন্মেছি, সো শুধু দেশপ্রেম আপনার আছে আমার নাই, এটা ভাবার কোনো কারণ নাই। এখন তো সবাই দেশপ্রেমিক, যারা সবাই বলে আসলে কতটা দেশপ্রেমিক এটা সামনেই বোঝা যাবে আসলে কতটা দেশপ্রেমিক। আচ্ছা, আমরা একটু সিরিয়াস হ্যাঁ, জায়গায় ছিলাম, এখন ঈদে- একটু আমরা একটু ঈদের- হালকা জায়গায় হ্যাঁ। যাই। আমাদের এটা নাম হলো অদ্ভুত কিছু প্রশ্ন। আচ্ছা, অদ্ভুতুরে। আমি জানি উত্তর পারবে মনে হয়। আমি পারবো না এগুলা, আমি প্রশ্ন করি, দিয়ে উত্তর পাবে দেখি। আমি পারবো না। যে দেয় সে জানে, যে নেয় সে জানে না, যে জানে সে নেয় না। আল্লাহ, এগুলো আমি পারি না। যে দেয় সে কিন্তু জানে যে দিচ্ছে, যে নেয় সে কিন্তু জানে না, আর যে জানে সে কিন্তু নেয় না। আমি জানি না এগুলা। জাল নোট। ও, জাল নোট যে দেয় সে জানে এটা জাল নোট, হ্যাঁ। আবার যে নেয় সে কিন্তু জানে না যে কি, কিন্তু আর যে যে জানে জানে সে কিন্তু নেয় নেয় না। না। যে হ্যাঁ। জাল নোট সে কিন্তু নেবে না। এইটা পারার কোনো কারণ নাই। চান্স তো রয়েছে, দেখি। কোন জিনিস একবার খেলে কেউ আর খেতে চায় না, কিন্তু তবুও আপনাকে না জানিয়ে আবার খাওয়ানো হয়? যে জানে সে কিন্তু খেতে চাইবে না, কিন্তু আপনাকে আবার না জানিয়ে আবারও সে খাওয়ানোই হয়। আমি এগুলো একটাও পারবো না। এগুলো কি ধরনের প্রশ্ন? সহজ, লাইফে তুমি তো অনেক খেয়েছো এগুলো। ধোকা। ধোকা? ও মাই গড, ট্রু। তাই না? অনেক ধোকা খেয়েছি, হ্যাঁ। তো এটা তো পারা উচিত ছিল নাকি? উচিত ছিল, হ্যাঁ। আচ্ছা, তারপরেরটা পারবে। নয়ের ডান পাশে নয় না বসিয়ে নয় নয় কিভাবে লিখবেন? বলে দিচ্ছেন। নয়ের ডান পাশে নয় নয় না বসিয়ে নয় নয় কিভাবে লিখবেন? 9 এর পাশে 9 বসাবো। দুইটাই তো নয়।
9 9 না লিখে 9 9 কিভাবে লিখবেন, মানে দুটো নয় একসাথে লিখবেন কিভাবে? 9 9 লিখবো। এটা 9 কোথায় লিখবে? এটা তো আছে এটা ডান পাশে। উফ, ডান পাশে বসানো যাবে না। হ্যাঁ, আর কোথায় বসালে এটা দুইটা 9 হবে? বাম পাশে। গুড, এই যে হয়ে গেছে তো। ডান পাশে নয় বাম পাশে বসালে তো 9 9 হ্যাঁ। হবে। গুড, এই যে আমরা মনে হয় দিতে পাচ্ছি স্টেপ প্রেজেন্স স্টারবাজের পক্ষ থেকে পুরস্কার মনে হয় দেওয়া হয়ে যেতে পারে। তারপরে দেখি আরেকটা প্রশ্ন দেখি পারে কিনা। কনফার্ম কিন্তু পাচ্ছ, পুরস্কার আল্লাহ, পাচ্ছ। হ্যাঁ। তারপর আমি প্রশ্নটা করি, ইংলিশে ই এর পরে কি আসে? ই এর পরে ইং, অনক্ষর। আমরা ইংলিশ লিখি না, ইংলিশে ই এর পরে কি আসে? স্পেলিং এ হ্যাঁ, ই এন। এন, এই তো গুড। দেহের কোন জিনিসটি আমরা দুইবার পাই? 2 বার পাই? হ্যাঁ, তোমার প্রফেশনের সাথে সম্পর্কিত কিন্তু। তাই? ও, দাঁত। গুড। যে পুরস্কার 2 কিন্তু বার আমাকে আছে, দিতে হবে হ্যাঁ, অর্ধেক। হ্যাঁ, অর্ধেক দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, শেষ আমি যেহেতু প্রফেশনটা আসলো, আমি জানতে চাই যে অভিনেত্রী হলে কিন্তু তুমি এই পেশাটাকে কেন তুমি কন্টিনিউ করলে না বা করছো কিনা? না না, করতে পারি নাই তো। আমি তো যখন ইন্টার্নি শেষ করলাম তখন তো বিয়ে করে ফেললাম, বাচ্চা হয়ে গেল। তখন তো শাবানা হতে চেয়েছিলাম, আচ্ছা। বাংলার শাবানা। সো বাংলার শাবানা হতে গিয়ে তো তখন আর কিছুই করব না, কাজ ছেড়ে দিলাম, মিডিয়ার কাজও ছেড়ে দিলাম, তারপর ডেন্টিস্ট্রিও করলাম না। সো তখন প্র্যাকটিস করলাম না। কিন্তু পরে পরে যে আমি প্র্যাকটিসটা শুরু করব, আমার আর সেই সুযোগটাই হয় নাই, কারণ আমাকে আমার বাচ্চার ভরণ পোষণ এবং আমার ভরণ পোষণ চালাতে হয়। সো আমি ওইটা করতে গেলে জিরো থেকে শুরু করতে হবে, অনেক এফোর্ট দিতে হবে। ওই সময়টা আমার কাছে ছিল না। মিডিয়ার কাজটা তখন সহজ লেগেছে আমার কাছে। প্রত্যেকে তো ব্যাকআপ প্ল্যান থাকে, ধরো না, তবে ভবিষ্যতে আমি দিতে চাই চেম্বার, মেবি। আচ্ছা, ওইটাই জানতে চাচ্ছিলাম যে ভবিষ্যতে আসলে কি করার ইচ্ছা। ভবিষ্যতে চেম্বার দিতে চাই, বাট আমি আজীবন মানে অভিনয় করে যাব এটা। এর সাথে আর কোনো ব্যবসা বা এরকম অনেকে তো না, ব্যবসা আমি ব্যবসা, বা মিডিয়া রিলেটেড কিছু আমি প্রযোজনা কিছু সংস্থা করে। প্রডিউসিং এ আসতে পারি, আমার ইচ্ছা আছে। কিন্তু আমার ইচ্ছাগুলো তো অদ্ভুত। আমি প্রডিউস করব সেই সব সিনেমা যেগুলো আমি দেখতে চাই। আচ্ছা, তো আমি যেরকম গল্প বলতে চাই এগুলো খুঁজে খুঁজে বের করে মানে জাস্ট বাইরে মানুষ যারা দেখবে, বিশ্বের মানুষ যারা দেখে, হ্যাঁ, এরকম সিনেমা ফেস্টিভ্যালে চাই। মানুষ যারা দেখে, এরকম টাইপ। হ্যাঁ, এবং আমি এরকম সিনেমাও চাই যেটা ফেস্টিভ্যাল ঘুরেও আসবে, আবার বাংলাদেশের মানুষও দেখবে। মিডিয়াতে তোমার আগমনটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না তোমার আগমনের পেছনে তোমার কিছু স্ট্রাগল রয়েছে। ছোট্ট করে কিছু বলা যায়? খুব খারাপ অবস্থায় ছিলাম 2005-6-এ। ভীষণ ডিপ্রেশনে পেশেন্ট ছিলাম, উইথ সুইসাইডাল টেন্ডেন্সি। ট্রিটমেন্ট চলছিল, হসপিটালাইজডও ছিলাম কয়েকবার। তখন আমি রাস্তায় একদিন যেতে যেতে দেখি যে দারুচিনি দ্বীপের নায়িকা খুঁজছি। তো দারুচিনি দ্বীপের নায়িকা খুঁজছি, তো আমার ইচ্ছা ছিল আমি হুমায়ুন আহমেদ স্যারের সাথে দেখা করব, তারপর আমার গল্পটা বলবো, তারপর আমি মরে যাব। সো এই জন্য আসলে লাক্সে আসা। তারপরে তো আমার জার্নিটা, মানে লাক্স চ্যানেলের সুপারস্টারের কাছে আমি গ্রেটফুল যে তারা আমাকে আসলে অনেক সাপোর্ট করেছে, এবং আজকে আমার এইখানে আসার পেছনে লাক্স চ্যানেলের সুপারস্টার 2006-এর অবদান অনেক। আচ্ছা, সেই সময় তো তোমাকে পরীক্ষা দিতে হয়েছিল অনেক। তোমার নাচে কেমন, গান কেমন, বা নাচে হাঁটে- আমি 0 হ্যাঁ, পাইছিলাম। মানে অনেক বিষয় ছিল না? আর কোনটায় কেমন পেয়েছিলে? আর আমার ম্যানার্স, সব থেকে বেটার? ম্যানার্স। হ্যাঁ, না আমি তো জানি এবং এটা পরীক্ষিত, আবার বলছি। হ্যাঁ, আচ্ছা, জনতা কিছু জানতে চায় তোমার কাছ হ্যাঁ। থেকে। বাপরে। এটা কিন্তু আমি জানতে চাই না। ঠিক আছে। আমার এই জানাটা- জনতা কোন জনতা? এটা আম জনতা। আম জনতা কি সোশ্যাল মিডিয়ার? গুগল। গুগল, হ্যাঁ, আচ্ছা। সোশ্যাল ঠিক মিডিয়া আছে। মানে গুগল একটা পার্ট। হ্যাঁ, হ্যাঁ। গুগল জানতে চায় অনেক কিছু, যে এটা আমিও জানি না। দেখো এখানে সব টেপ মারা। আচ্ছা, তার মানে তুমি একটা খুলবে হ্যাঁ, আর একটা করে বলবে। হ্যাঁ, এটা শুধু তুমি জানো হ্যাঁ। আর গুগল জানে। এরপর আমরা জানবো, দর্শক জানবে। আমরা তাহলে ফার্স্ট একটা খুলি, দেখি গুগল আজমিরি হক বাঁধন সম্পর্কে কি জানতে চায়। ফার্স্ট, আজমিরি হক বাঁধন নিউ মুভি, এশা মার্ডার, কর্মফল কালকে রিলিজ হচ্ছে। আপনারা সবাই হলে এসে সিনেমাটা দেখবেন, আমাকে ফিডব্যাক দিবেন। আমি আপনাদের জন্য ওয়েট করব, হলে হলে ভিজিট করব। আচ্ছা, এরপরেরটা আমার এইজ, এটা তো খোলামেলা বাঁধন। আমি তো সবসময় বলে ফেলি আমার এইজ হচ্ছে 41, এই বছর 42 হবে। মানুষ তো কি ভালো ভালো কথা জানতে চায়। আমার হাইট হচ্ছে 5 feet 4 inches। মানুষ কিন্তু বাজে কিছু জানতে চায় না। বাঁধন হট পিক। প্রচুর আছে, সার্চ দিলেই পাবেন। ইয়াল্লাহ, আমি একটা মুসলমান মেয়ে। রিলিজিয়ন জানতে চায় না? হ্যাঁ,
তো মানুষ এইভাবে জানতে চায় এত কিছু। আমাকে অন্য ধর্মের মনে করছে। ছি। মানুষ সার্চ দেয় ও কান্স নিয়ে বলো। এইটা আমার জীবনের আসলে অনেক বড় একটা পার্ট, বিকজ মানে কানজের অভিজ্ঞতা এবং কানজে আমার যে প্রাপ্তি, সেটা আমাকে অনেক সমৃদ্ধ করেছে এবং আমার 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 এই জীবনটাকে আরো অনেক মানে কি বলবো স্মুথ করেছে। আমি আরো মাটির সাথে মিশে যেতে শিখেছি, কারণ ওখানে আমি এত বড় বড় মানুষদের সাথে মিশেছি এবং আমি দেখেছি যে মানুষ যত বড় হয় তত বেশি নমনীয় হয়। সো তুমি কি ভাবতে পেরেছিলে কান্সের এরকম তুমি জীবনেও ই না, পাবা? জীবনেও না। আমি সত্যি কথা বলবো, আমি জানতাম না যে কানজের ফেস্টিভ্যালটা এত এত বড় কিছু। আমি শুধু জানতাম কানজ মানে হচ্ছে কাপড় পরে ঘুরে বেড়ানো, ঠিক আচ্ছা, আছে? fashion। হ্যাঁ, যেটা আমাদের এখানকার মেয়েরা এখনো মনে করে বা ইন্ডিয়ানরা এখনো এটাকেই প্রমোট করে যে কানজ মানে হচ্ছে যে কাপড় পরে ঘুরে বেড়ানো। ব্যাপারটা এরকম না একদমই। ইয়া আল্লাহ, আমার 2টা হাজব্যান্ড। তো এখন কয়টা হাজব্যান্ডের নাম বলবো? লাস্ট হাজব্যান্ডের নাম বলি, মাসরুর হোসেন সিদ্দিকী। কতটা তুমি সহজ? হ্যাঁ, ওয়েব সিরিজ আমার খুব ভালো ভালো আছে। একটা আছে হচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, অসাধারণ একটা সিরিজ, আপনারা অবশ্যই এটা হইচইতে দেখতে পাবেন। আরেকটা আছে হচ্ছে গুটি, যেটা চরকিতে আছে, সেটাও খুবই সুন্দর একটা সিরিজ। সো 2টা সিরিজ আমি করেছি, আপনারা দেখে নিতে পারেন যারা দেখেন নাই। আমার পেমেন্ট মানে কি? আমার রেমুনারেশন আমার কাজের। তুমি যখন মুভি করেছিলে? না, ফার্স্ট মুভি না, আমি বলি এটা আমি হ্যাঁ। বলতে চাই লাক্স চ্যানেল সুপারস্টারে আমি হ্যাঁ। ফার্স্ট আমার জীবনের প্রথম উপার্জন, অবশ্য হ্যাঁ। প্রথম উপার্জন হচ্ছে আমার উপবৃত্তির টাকা। আচ্ছা, হ্যাঁ। সো আমি উপবৃত্তি পেতাম, বৃত্তি পেতাম, মানে আমি ক্লাস 5-8 দুইটাতেই স্কলারশিপ পেয়েছিলাম। সো ওখান থেকে টাকা পেতাম, বাট একটা বড় অ্যামাউন্টের টাকা আমি পেয়েছিলাম লাক্স চ্যানেল সুপারস্টার থেকে, 3 লাখ টাকা। অনেক টাকা তখনকার সময়। একদম। আমার মেয়ের নাম হচ্ছে মিশেল আমানি সায়রা। ও হচ্ছে আমার, কি হতে চায় সে? কি বানাবা? আমি বানাতে চাই একটা ভালো মানুষ, আর ও যা হতে চায় তাই হতে দিব। নাটক? আমি প্রচুর নাটক করেছি, সার্চ দিলে পাবেন। আমার আগে তো আমি আসলে সারা দিন রাত কাজ করতাম, মানে আমার আর কোনো মানে জীবন ছিল না। আমি মাসে 30 দিন শ্যুট করতাম, সো আমার প্রচুর নাটক আছে। আর আপনারা আমার সম্পর্কে এত এত ভালো ভালো জিনিস জানতে চেয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ফেসবুকের চাইতে যারা গুগলে আমাকে সার্চ করে তারা অনেক বেটার হিউম্যান বিং, সো থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে নাটক থেকে ফিল্মে যায়, আবার নাটক কোনো সময় ফিরে আসে, এবং কি কখনো হবে কিনা? হ্যাঁ হবে, কেন হবে না? নাটক আমার মানে অভিনয় আমি যেখানে করতে পারবো সেখানেই করব। আমাকে যদি এখনো ভালো স্ক্রিপ্ট নিয়ে আসে আমি অবশ্যই নাটক করব। আচ্ছা, ঢালিউড বলিউডের মধ্যে পার্থক্যটা কি, যেহেতু কাজ করা হয়েছে? ওদের প্রফেশনালিজম অনেক বেশি, ওরা অনেক সিনসিয়ার, আর ওদের বাজেট বেশি, সো ওদের কাজের কোয়ালিটি অনেক ডিফারেন্ট, মানে কাজ করার সিস্টেম এবং কোয়ালিটি দুটোই ডিফারেন্ট। অভিনয় আসার আগে কোনো আইডল কেউ ছিল যে আমি না, একে দেখে? অভিনয় দেখে আমি কাউকে দেখে তো আইডলাইজ করি নাই কখনো। আমি যে বললাম না, হুমায়ুন আহমেদ স্যারকে গল্প বলে মরে যাব বলে আসছিলাম, সো ওইখান থেকে আজকে বাঁধনে এইখানে আসছে। সো এটা আসলে এখনকার ব্যক্তিগত জীবন কেমন চলছে বাঁধনের? মাঝখানে খুব খারাপ গেছে, একটা খুব স্যাড ব্রেকআপ হচ্ছে আমার, কিন্তু এখন আবার ভালো আছি আলহামদুলিল্লাহ। মাঝখানে বলছে বাঁধন পাত্রী, মানে পাত্র খুব। হ্যাঁ, খুঁজছিলাম কিন্তু পাচ্ছি না। তার মানে এটা কি শেষ বা টাইম ডেট? না না না, আমি তো চাচ্ছি কিন্তু পাচ্ছি না। না, এটা কি এখনো অ্যাপ্লিকেশন করা যাবে? হ্যাঁ, হ্যাঁ, করা বলে যাবে। দেয় আসলে যারা যারা এই যে আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলে দিচ্ছি, যারা বাঁধন পাত্রী হিসেবে চমৎকার, যদি কেউ আগ্রহী হন তাহলে এই শোয়ের মাধ্যমে যোগাযোগ করবেন, কমেন্টস করবেন নিচে, এবং অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। না না, আপনাকে তো একটা ঘুষি দিবে, বলবে ঠিক আছে। তুই বেশি জানিস, পাত্রী হিসেবে ও চমৎকার, ও হচ্ছে পাত্রী হিসেবে ডেঞ্জারাস। এই যে পাত্রের বিষয়টা বললাম, পাত্রের কি কি কোয়ালিটি থাকতে হবে একটু বলে দাও। প্রথমত একজন ভালো মানুষ হতে হবে এবং ফেমিনিস্ট হতে হবে, কারণ আমার এখন আর এই বয়স নাই যে তাকে আমি এখন বুঝাবো যে নারীর অধিকার কত ইম্পর্ট্যান্ট, অ্যান্ড মানে সেটা নিয়ে আমি কাজ করতে চাই। সো সে যাতে আমার জীবনে একটা বাধা হয়ে না দাঁড়ায়, সে যাতে আমার জীবন সঙ্গী হয়, সে যাতে আমার জীবনের মানে আমার আমার দায়িত্ব তাকে নিতে হবে না, তাকে আমার সঙ্গী হতে হবে, আমার পথ চলার সাথী হতে হবে। আচ্ছা, আমরা জেনে নিলাম কি কি হয়। আমরা এখন একটা গেম রয়েছে, এই গেমটা
নিয়মটা হলো এক ড্রপে এখানে ফেলতে হবে। ইয়া আল্লাহ। আর আমি দুই একটা প্রশ্নের মাঝে দুই একটা প্রশ্ন আমি বলবো, উত্তরটা দিতে হবে। এগুলো তো আমি এখানে এইটা কাছে বেশি না, না, বেশি দূর আমি না, এখানে না এত কাছে যাওয়া যাবে না। এইখানে ড্রপ পড়বে কোথায়? এইখান থেকে ড্রপ এইভাবে না, দিও। ড্রপ পড়বে কোথায় তাহলে? আচ্ছা, এটা আমি লাস্টে দেই, এটা পরে দেই। আমার একটু এখান থেকে, হ্যাঁ, আরো কাছে দিলাম। হ্যাঁ, আচ্ছা, সোশ্যাল মিডিয়া বুলিং কেমন লাগে? ফানি। এশা মার্ডার কেমন যাবে? খুব ভালো। কার অভিনয় ভালো লাগে? অনেকের। হলিউডের ছবি দেখা হয়? এভাবে দেওয়া যাবে, চিটিং করা যাবে না, একটা ড্রপ ফেলতে হবে, একটা ড্রপ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তবে চা, কফি না মদ, কোনটা বেশি পছন্দ? কফি। আচ্ছা, প্রিয় ছবি? রেহানা মারিয়াম নূর। আল্লাহ, আমি একটাও পারতেছি না। এরকম কি কেউ হয়? এরকম কেউ একটাও পারে না? আরেকবার ট্রাই করে পেয়ে যাবে। প্রিয় পোশাক? শাড়ি। আচ্ছা, প্রিয় মানুষ? আমার মেয়ে। প্রিয় জায়গা যেখানে ঘুরতে ইচ্ছে হয়? আমার গ্রামের বাড়ি। আচ্ছা, ইয়া আল্লাহ। ঈদে সালামি দেওয়া হয়, কত টাকা দেওয়া হয়েছে এ পর্যন্ত? বেশি না, আমার মেয়েকে দেই হাইস্ট সালামি। আমি কিন্তু খুবই রেগে যাচ্ছি। আচ্ছা, এখন কিন্তু চুরে চুরে মার। প্রিয় খেলা কোনটা? আমি ছোটবেলায় খুব দাঁড়িয়া বান্দা খেলতাম। আচ্ছা, বাদলকে যদি 500 কোটি টাকা দেওয়া হতো কি করতে বাদল? এত টাকা আমাকে কেউ দিবে আমি নিব নাকি? একটা কিন্তু যাচ্ছিল। সো স্যাড। আর একটা দেখি, এই তো দেখি যায় কিনা। একটাও যাবে না বল। ক্রিকেট খেলা দেখা হয়? ক্রিকেট দেখি, হ্যাঁ। আচ্ছা, মেয়েদের কোন দিকটা বাঁধন প্রয়োজন, যেটা মনে করে যে সামনে প্রয়োজন কোনটা? এমন কোনো বিষয় আছে যেটা মেয়েদের খুবই জরুরি এই মুহূর্তে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মেয়েদের প্রেক্ষিতে, হ্যাঁ। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মেয়েদের অনেক সমস্যার সমাধান শুরু হবে সমাধানের পথটা শুরু হবে যদি উত্তরাধিকার আইনে ছেলে মেয়ে সমান সম্পত্তি পায়। ভবিষ্যৎ প্ল্যান কি তোমার? নিজেকে সংশোধন করতে চাই, আরো বেটার হিউম্যান বিং হতে চাই, আর চেষ্টা করে যেতে চাই যাতে ভালো অভিনয় করতে পারি এবং সুন্দর সুন্দর চরিত্র এক্সপ্লোর করতে পারি। এই সময় কাউকে কি প্রতিযোগিতা মধ্যে তুমি মানে ফেলতে চাও, যারা তোমার প্রতিযোগিতা মতো মনে হয়, প্রতিযোগী মনে হয়? আমার কাউকে প্রতিযোগী আমার পুরো জীবনে কাউকে মনে হয় নাই। আমি সবসময় নিজের সাথে নিজের কম্পিটিশন করি, আমি অন্যের সাথে কম্পিটিশন করি না। কারণ অন্যের সাথে যারা কম্পিটিশন করে তারা আলটিমেটলি এন্ড হয় হচ্ছে জেলাসি দিয়ে, অথবা রিভেঞ্জ নিতে গিয়ে এমন কিছু করে যেটা তার নিজের জন্যও ক্ষতি, অন্যের জন্য তো ক্ষতি অবশ্যই। সো আমি এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে নিজে ভালো থাকাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সো এইসবের মধ্যে ঢুকলে হয় কি, মানুষ অনেক কলুষিত হয়ে যায়, মানুষ অনেক হীনমন্যতা থেকে অনেক অন্যায় কাজ করে ফেলে। মিডিয়ার মানুষ কেমন? এতদিনের মিডিয়া অঙ্গনে থাকার পরে কি মনে হয়? একটা মন্তব্য চাই। আমাদের সমাজ ব্যবস্থায় অন্যান্য মানুষ যেরকম সেরকমই, ভালো খারাপ দুইটাই আছে। বাঁধনের জীবন দর্শন কেমন? বাঁধনের জীবন দর্শন জানতে চাই, জীবন নিয়ে বাঁধনের উপলব্ধি। অনেক উপলব্ধি, আমি তো লিখতে থাকি সারাক্ষণ, অনেক ধরনের উপলব্ধি আছে। তবে আমার কাছে মনে হয় যে দিন শেষে নিজেকে ভালোবাসতে পারাটা খুব জরুরি। যেই মানুষটা নিজেকে ভালোবাসে না, নিজেকে সম্মান করে না, সে আসলে অন্যকে ভালোবাসতেও পারে না, সম্মানও দিতে জানে না। সো এইটা যখন মানুষ এই প্র্যাকটিসটা যখন শুরু করবে, তখন মানুষ অন্য মানুষকে সম্মান করতে শিখবে। এটা খুব জরুরি। খুব ভালো কথা। এবং আজকের এই স্টেপ প্রেজেন্স স্টারবাজে এত গুরুত্বপূর্ণ কথা মানুষ আশা করি মেনে চলবে, মানুষ আশা করি মনে রাখবে। এবং আমি বাঁধনের প্রতি কৃতজ্ঞ অলওয়েজ, কারণ সে আমাকে অলওয়েজ সেই অনারটা করে। জানি না সাংবাদিক হিসেবে না, অন্য যে কোনোভাবে হোক সে আমাকে ওই জায়গাটা দেয়। অনেক অনেক কৃতজ্ঞতা। না না ভাইয়া, থ্যাংক ইউ। আপনিও আমাকে অনেক সম্মান দেন। আর আমি আরেকটা কথা একটু বলতে চাই যে Step, 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 step is our best choice. Shabba rise, super hit. Step, 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 super hit. আমি সব সময় আমার বিনোদন সাংবাদিক যারা আছেন, ভাই বোনেরা যারা আছেন, তাদের কাছে অনেক গ্রেটফুল, বিকজ আমার জীবনের অনেক মানে উত্থান পতন হয়েছে। সো প্রত্যেকটা সময় আমি তাদেরকে পাশে পেয়েছি। সো আমি এটা সারা জীবন মনে রাখবো। আমি খুবই গ্রেটফুল সবার কাছে। এবং তোমার বাড়ি বিক্রমপুর হলেও আমি মনে করি রাজবাড়িতে যেতে অনেকদিন ছিলে, অনেকে রাজবাড়িরই মানুষ। আমি রাজবাড়িতে অনেক দিন ছিলাম, 3 বছর। এই জন্য দেশি দেশি মনে হয়। দেশি দেশি, হ্যাঁ। অনেক ধন্যবাদ, ঈদ মোবারক আবারও।
এবং ঈদটা আরও সুন্দর কাটুক, এশা মডার বিপুলভাবে মানুষের কাছে পৌঁছাক, মানুষ দেখুক, জয় জয় জয়ের ধ্বনি হোক, এটা আমরা চাই। আচ্ছা, একটা জিনিস মানে আমি আমি আসলে ভালো করে করতে চাই, এত সুন্দর করে খেলাধুলা করলাম, বললাম যে অ্যাওয়ার্ড বা কিছু পুরস্কার দেবো, অ্যাওয়ার্ড তো দিতে পারবো না, পুরস্কার তো দিতে পারবো, গিফট দিতে পারবো, সেই গিফটটা কিন্তু এখনো পড়ে আছে। কিন্তু আমার তো দোষ নাই, আমি বলছি আমি কিছু পারি আমি না। তো জানি এটা দিতে হবে, ম্যান্ডেটরি। হ্যাঁ, একটা সান্ত্বনা পুরস্কার আমার দিছো এখন। সান্ত্বনা না তো, এই যে স্টেপ প্রেজেন্স স্টারবাজ, যেহেতু ঈদের সময়টা তোমার পাটা আসলে খালি থাকুক এটা আমরা চাই না, হ্যাঁ। স্টেপও চায় না পাটা খালি থাকুক, এই জন্য স্টেপের পক্ষ থেকে ঈদের সময়গুলো মুহূর্তগুলো আর সুন্দরভাবে কাটানোর জন্য তোমার এই বাড়তি আকর্ষণ স্টেপ ফুটওয়্যারের এই পুরস্কারটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড, আমি সব সময় স্টেপের স্যান্ডেল পরি, বাসায় আমি বলেছি, এবং আমার মেয়েও পরে। আমরা খুব কমফোর্টেবল ফিল করি এবং আমার খুব ভালো লাগে যে বাংলাদেশি একটা ব্র্যান্ড এত ভালো করছে। এই আমার একটা ফ্রেন্ড আমেরিকাতে থাকে, ও আমার স্যান্ডেল রেখে দেয়, আমি যতবার যাই ততবার ও আমার স্টেপের স্যান্ডেলগুলো রেখে দেয়, কারণ ওর কাছে এটা কমফোর্টেবল লাগে। বাহ, তাহলে তো আমারও করতে হবে। হ্যাঁ, এবং আমার মনে হয় দর্শক যারা যারা আছে তাদের সবার স্টেপ পড়াটা জরুরি, কারণ প্রতিটা পদক্ষেপ আমাদের দেখে শুনে চলতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক অনেক ইউ। ধন্যবাদ, এবং ধন্যবাদ দর্শককে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের এই ঈদের এই মুহূর্তগুলো আর সুন্দর কাটবে, সামনে আপনারা ঈদের মুহূর্তগুলো সুন্দরভাবে কাটান, পরিবারের সাথে কাটান, এবং আপনারা ঈদের সময় একটা জিনিস মনে রাখবেন, যেহেতু কোরবানি ঈদ, আপনারা গরুর যে রক্ত বা যেগুলো আছে সেগুলো ধুয়ে মুছে রাখবেন, পরিষ্কার করে রাখবেন, কারণ দেশটা আমাদের, শহরটা আমাদের, গ্রামটা আমাদের, সব কিছুকে পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। আপনারা ভালো থাকুন, নিজে যত্ন নেন, নিজেকে যত্নে রাখুন, অন্যদেরকে যত্নে রাখুন। খোদা হাফেজ, আবারও দেখা হবে ঈদের পরে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।